নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। স্বাগতম আমার আজকে নতুন ব্লগে। আজ আমরা রওনা হয়েছি কলকাতা থেকে নদিয়ার ঐতিহ্যবাহী শহর কৃষ্ণনগরের পথে। কৃষ্ণনগর শুধু তার শিল্প সংস্কৃতির জন্য নয়, বরং প্রাচীনতম শিব মন্দির আর রয়েছে এখানকার মুখরোচক সরপুরিয়া আর সরভাজা। তো আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন কিভাবে কলকাতা থেকে কৃষ্ণনগর পৌঁছানো যায়, দর্শন করব ঐতিহাসিক শিব মন্দির আর শেষে স্বাদ নেব কৃষ্ণনগরের সবচেয়ে জনপ্রিয় মিষ্টি সরপুরিয়া আর সরভাজা। তো চলুন আমরা একসঙ্গে শুরু করি এই যাত্রাটি, কলকাতা থেকে কৃষ্ণনগর ভ্রমণ। আজকের আমাদের গন্তব্য স্থানটি হচ্ছে শিবনিবাস গ্রাম, কৃষ্ণগঞ্জ, নদিয়া জেলা। তো কৃষ্ণনগর যাওয়ার পথে দুপাশেই বেশ সুন্দর সারি সারি তাঁতের শাড়ি রোদে দেওয়া আছে দেখতে পাচ্ছি। তোমরা তো জানোই যে কৃষ্ণনগর লাগোয়া অঞ্চলগুলি তাঁত শিল্পের জন্য কতটা বিখ্যাত। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই নয়, গোটা ভারতবর্ষে আর গোটা বিশ্বে আমাদের বাংলার তাঁত, আমাদের বাংলার হ্যান্ডলুম খুবই বিখ্যাত। তো এখানে রাস্তায় পথে দেখলাম বেশ সুন্দর সুন্দর তাঁতের শাড়িগুলি রোদে দেওয়া আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এগুলিকে সম্ভবত রোদে দেওয়া হয়েছে মাড় দেওয়ার পরে। এই তাঁত শাড়িগুলি না বেশ নরম আর আরামদায়ক হয়, আর প্রত্যেকটা ডিজাইন তোমরা দেখবে সবকটাই আলাদা আলাদা। আর এই ডিজাইনগুলি সবকটাই কিন্তু হাতের কাজ, খুব সূক্ষ্ম সুতো ব্যবহার হয় এইসব ডিজাইনগুলি করতে। এই শিল্পের কেন্দ্রবিন্দু হচ্ছে শান্তিপুর, ফুলিয়া, কালিয়ানি ও পার্শ্ববর্তী অঞ্চলগুলি। তো নদিয়ায় হাজার হাজার পরিবার এখনো তাঁত শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন। দেশি বাজারের পাশে বিদেশেও রফতানি হয়। এই শিল্প স্থানীয় অর্থনীতির বড় ভিত্তি। কি রং করা হচ্ছে না মার দেওয়া হচ্ছে? মার দেওয়া হচ্ছে, ওইদিকে রং হচ্ছে না, ওটাও মার দেওয়া হচ্ছে। প্রত্যেকটা শাড়িকে এইভাবে আলাদা আলাদা করে মাড় দিয়ে তারপরে এগুলোকে টান টান করে বাঁশের বেড়াতে টান টান করে বেঁধে দড়ি দিয়ে এগুলাকে রোদে শুকানো হচ্ছে। তোমরা যে তাঁত শাড়ি বা জামদানি শাড়িগুলি পরো, সেগুলো যে খড়খড়ে টাইপের হয় বা প্রথমে নতুন কেনার পর যে একটা খড়খড়ে ভাবটা থাকে না, সেগুলো এই মাড়টার জন্যই থাকে। তারপরে শুকানোর পর এগুলিকে ইস্ত্রি করে আলাদা আলাদা করে ভাঁজ করে সুন্দর করে পাট করে এগুলাকে আবার দোকানে বা হোলসেল মার্কেটে বেচা হয়। তো এখানে এই যে রাখাই রয়েছে কিছু শাড়ি, এখানে কিছু এখনো পাট, এগুলো সামনের দিকে শাড়িগুলি পাট করা আছে, পিছনের গুলো এখনো পাট হয়নি, ওগুলো হয়তো পাট করে আবার আলাদা করে রাখবেন, ওগুলো হয়তো মার দেওয়া বাকি আছে কিছু। আর এই যে দেখুন বড় একটা হাঁড়িতে করে মার এখানে ফোটানো হচ্ছে। তো এবার আপনাদের বলে দিই আজকের গন্তব্যস্থান শিবনিবাস গ্রামে কিভাবে পৌঁছাবেন। তো শহর কলকাতা থেকে শিয়ালদা স্টেশন থেকে আপনারা কৃষ্ণনগর সিটি জাংশন থেকে পর্যন্ত আসতে হবে। যে কোনো লোকাল ট্রেন ধরেই আপনারা আসতে পারেন কৃষ্ণনগর সিটি জাংশন পর্যন্ত। তারপরে কৃষ্ণনগর থেকে আপনারা টোটো, রিক্সা অথবা প্রাইভেট কার করে আপনারা শিবনিবাস পৌঁছে যেতে পারেন। ডিস্টেন্স ওই 20 থেকে 25 কিলোমিটার মতন।
আরেকটি বিকল্প পথ হচ্ছে আপনারা মাঝদিয়া স্টেশন থেকেও আসতে পারেন। মাঝদিয়া স্টেশন থেকে শিবনিবাসের দূরত্ব ওই 6 থেকে 7 কিলোমিটার। মাঝদিয়া স্টেশনে নেমে টোটো ভ্যান করে অথবা ছোট গাড়ি করে আপনারা খুব সহজেই শিবনিবাস পর্যন্ত পৌঁছে যেতে পারেন। অথবা আপনারা যদি আমাদের মতন প্রাইভেট কার করে আসেন, সেক্ষেত্রে কলকাতা থেকে আপনাদের NH-12 ধরে আসতে হবে কৃষ্ণনগর, তারপরে কৃষ্ণগঞ্জ, তারপরে শিবনিবাস। দূরত্ব 145 থেকে 150 কিলোমিটার মতন, আর সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। কৃষ্ণনগরে খুব ভালো বাজেট ও মডারেট হোটেল পাওয়া যায়, কিন্তু শিবনিবাস গ্রাম একটি ছোট্ট গ্রাম হওয়ায় এখানে খুব বেশি হোটেল নেই, তবে এটি একদিনের সফরের জন্য একদম আদর্শ স্থান। তো আমরা এখন আছি কৃষ্ণনগর মেন সিটিতে। এখান থেকে আমরা যাব মাঝদিয়া। আমরা মাঝদিয়া হয়ে আজকের আমাদের গন্তব্যস্থানটিতে যাব। এখন আমরা কৃষ্ণনগর সিটি ছাড়িয়ে এখন আমরা মাঝদিয়ার দিকে যাচ্ছি। আর রাস্তার দুপাশটা এত সুন্দর মনোরম পরিবেশ না, বেশ দুপাশে সবুজে ঘেরা একটি রাস্তা, সারি সারি এইভাবে গাছপালা, মাঠ, খাল, বিল, তার উপরে এই মাঝে মাঝে একটু করে আমি এই পাট যে রোদে দেওয়া আছে ওগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখুন এইভাবে সারি সারি এইভাবে প্রচুর জায়গায় এইভাবে দেখলাম পাট রোদে দেওয়া আছে। তার উপরে আজকে এই হালকা হালকা মেঘ, তারপরে মাঝে মাঝে রোদ, বেশ ভালোই জমে গেছে আজকে ওয়েদারটি। এগুলি হচ্ছে কাঁচা পাট, আর ওই দিকে দেখুন এই যে ঝিলগুলিতে সব জলের মধ্যে পাট ভিজানো আছে, এইভাবে দিয়ে এগুলোকে এখানে তুলে রাখা হয়েছে শুকানোর জন্য। এই দেখুন পুরো রাস্তা জুড়ে কিন্তু এইভাবে সারি সারি পাটই রাখা আছে। এই রাস্তাটা পুরোটা এই দিকেও, আর সামনে আমরা এখন যাব ওই দিকেও। এখন আমরা যাচ্ছি মাঝদিয়ার দিকে। ওখান থেকে আমরা একটি নদী আছে, নদীটির নাম হচ্ছে চুন্নি নদী। ওই নদীটি আমরা পেরোবো। ওই নদীটি পেরোলেই মন্দিরটি খুব কাছেই। এই হচ্ছে সেই চুন্নি নদী। এখন আমরা আছি চুন্নি নদীর তীরে। এখানে এই যে একটি বাঁশের সাঁকো মতন ছিল, সাঁকোটি ভেঙে গিয়েছে, তো এখন একটি টেম্পোরারি বোটের ব্যবস্থা করা হয়েছে। সেই বোটে করেই আমরা এখন যাব। এই নদীটি পেরোলেই কিন্তু মন্দিরটি এপাশ থেকেই হালকা হালকা দেখা যাচ্ছে গাছের আড়াল থেকে। এই শিবনিবাস গ্রামের কিন্তু একটি ইতিহাস রয়েছে। এখানে স্বাধীনতা দিবস 15ই আগস্টের পরিবর্তে 18ই আগস্ট পালিত হয়, যা ভারতের স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক তারিখ। এই উদযাপনের কারণ হলো ভারতের স্বাধীনতার সময় দেশ ভাগের সময় শিবনিবাস পূর্ব পাকিস্তানের মানে বর্তমান বাংলাদেশের অংশ হয়ে ওঠে। আর 1947 সালে 17ই আগস্ট গ্রামটি পুনরায় ভারতে অন্তর্ভুক্ত হয় এবং গ্রামবাসীরা সেই থেকেই 18 আগস্ট তাদের স্বাধীনতা উদযাপন করেন। ওই যে বোটটি দেখছেন, ওই বোটে করে আমরা ওই পারে যাব। খুব বেশি ডিস্টেন্স নয়, নদীটি বেশি চওড়া নয়, তবে ভাড়া নিয়েছে ওই 4 টাকা জন পিছু।
আর এরকম একটা এক্সপিরিয়েন্স আমার প্রথম হতে চলেছে, কারণ এই হাত দিয়ে দড়ি টেনে বোট চালানো আমি এই প্রথম দেখলাম। আপনারা যদি এইভাবে বোটে করে যদি না আসতে চান, তবে আপনারা চাইলে এখানে আরেকটি ওভারব্রিজও রয়েছে নদীর উপর দিয়ে, ওটি কনক্রিট সিমেন্টের বাঁধানো ব্রিজ। ওটার উপর দিয়ে আপনারা নিজস্ব পার্সোনাল কার অথবা টোটো অথবা ভ্যানে করে যেতে পারেন মন্দির পর্যন্ত। ওই যে দেখা যাচ্ছে ব্রিজটি। আমরা এখন যাব ওই পারে। ওই পারে বেশ একটা ঘাট বাঁধানো রয়েছে, অনেকে ওখানে স্নান করছেন, আর কিছু 2-3 জন এখনো ওয়েট করে দাঁড়িয়ে আছেন। এই নৌকাটি আবার ওই পারে যাবে, ওখান থেকে মানুষজনকে তুলে আবার এই পারে আনবেন। আর এই যে হচ্ছে সেই ওভারব্রিজ যেটির কথা আমি আগে বললাম। এই ওভারব্রিজ দিয়েও তোমরা গাড়ি করে খুব সহজেই মন্দির পর্যন্ত পৌঁছে যেতে পারো। তো এখন আমরা মন্দিরের দিকেই যাচ্ছি। মন্দিরটি খুবই প্রাচীন মন্দির, এর অনেক ইতিহাস রয়েছে। এই শহরে কৃষ্ণচন্দ্র রায় কর্তৃত্ব নির্মিত 3টি মন্দির রয়েছে, 2টি শিবের উদ্দেশ্যে এবং একটি রাম ও সীতার উদ্দেশ্যে। রাজরাজেশ্বর নামে পরিচিত শিব মন্দিরগুলির মধ্যে একটি 1754 সালে নির্মিত হয়েছিল এবং এতে 9 ফুট উঁচু একটি শিবলিঙ্গ রয়েছে। এই হচ্ছে মূল মন্দির, আর মন্দিরটি বেশ উঁচু এবং মন্দিরটি গম্বুজটাও দেখতে পাচ্ছেন বিশাল উঁচু। দুটো মন্দিরই কিন্তু পাশাপাশি রয়েছে এইভাবে। তো প্রথম মন্দিরটিতে আমরা যাব, যেটির নাম হচ্ছে রাজরাজেশ্বর শিব মন্দির। এটি এশিয়ার 2য় বৃহত্তম শিব মন্দির। এখানে রয়েছেন মহাদেবের একটি বিশাল বড় 9 ফুট উঁচু শিবলিঙ্গ। জনসূত্র অনুসারে শোনা যায় যে এই শিবলিঙ্গটি নাকি প্রতি বছরই একটু একটু করে বাড়ছে, মানে আগে নাকি এটি এত বড় ছিল না, এটি প্রতি বছর একটু একটু করে মানে এই হাইটে বাড়ছে। এই মন্দিরটি স্থানীয়ভাবে বুড়ো শিব বা পুরাতন শিব নামেও পরিচিত। বছরের পর বছর ধরে মন্দিরগুলি মেরামত এবং পুনরায় রং করা হয়েছে। এখানে শিবরাত্রি উৎসবের সময় মেলাও বসে। তো এখন যেহেতু শ্রাবণ মাস গেছে, তো এই শ্রাবণ মাসের মেলাও এখানে খুব বড় করে বসেছিল। তার কিছু ভাঙা মেলার কিছু দোকানপাট এখনো বাইরে আমি আসার পথে দেখতে পেয়েছিলাম। আর এটি হচ্ছে 2য় শিব মন্দিরটি, এটিও মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত। এখানেও বিশাল বড় একটি শিবলিঙ্গ রয়েছে। শিবনিবাস গ্রামের নামকরণ করা হয়েছে এই অঞ্চলে প্রচুর শিব মন্দিরের নামানুসারে। শিবনিবাস নামটি দুটো শব্দের সংমিশ্রণ, শিব যা ভগবান শিবকে বোঝায় এবং নিবাস যার অর্থ হচ্ছে বাসস্থান। এখন আমরা যাচ্ছি 3য় মন্দিরটিতে। কলকাতার বিশপের রেকর্ড অনুসারে রেজিনাল্ড হ্যাবার্ট 1824 সালে ঢাকা ভ্রমণের সময় শিবনিবাস পরিদর্শন করেছিলেন।
সেই সময় গ্রামে 4টি শিব মন্দির ছিল। তো এই হচ্ছে তৃতীয় মন্দিরটি, এটি রাম এবং সীতাকে উৎসর্গিত। এখানে রয়েছে রাম এবং সীতার একটি বিগ্রহ। এখানে রামের যে বিগ্রহটি ওটি হচ্ছে কৃষ্ণ বর্ণের। আর এখানে মন্দিরের টাইম আর নিয়মাবলী দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনটি পজ করে দেখতে পারেন। এখানে বাইরেই বেশ কিছু ডালার দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য ডালা খুব কম মূল্যে পেয়ে যাবেন। এখানে 50 টাকার 100 টাকার ডালা খুব সুন্দরভাবে দাদারা সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন। ডালাগুলো কত করে? এগুলো হচ্ছে 50, এগুলো 100। ওগুলো সাজানো হবে, এই বলতার জন্য সাজানো হচ্ছে না। এই হচ্ছে 50 টাকার ডালা। ডালাটি দেখো কত কিছু দিয়েছেন দাদা, মানে সাধারণত 50 টাকা ডালা এত কিছু থাকে না, কিন্তু এখানে দেখো কত কিছু রেখেছেন এনারা, দেখে বেশ ভালোই লাগলো। মানে মন ভরে আপনারা মহাদেবকে পুজো দিতে পারেন। এই শিবনিবাসকে অনেক সময় পূর্ব ভারতের কাশী বলা হয় তার ধর্মীয় গুরুত্বের জন্য। এটি একটি অত্যন্ত শান্ত ও মনোরম স্থান, ভক্তি এবং প্রকৃতির মাঝে একটি সুন্দর দিন কাটানোর জন্য আদর্শ। এছাড়াও এখানে শিবনিবাস মেলা অনুষ্ঠিত হয়, যা ভীম একাদশী থেকে শুরু হয়, মহাশিবরাত্রি পর্যন্ত চলে। এখন আমরা আছি কৃষ্ণনগরে। আর তোমরা তো জানো কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত? সরপুরিয়া আর সর ভাজা, এখানকার বিখ্যাত মিষ্টি। তো আমার হাজব্যান্ড এখন গেছে সরপুরিয়া সর ভাজাটা আনতে। পৃথা ঘুমিয়ে পড়েছে, তাই আমি নামতে পারিনি গাড়ি থেকে। এখন আমরা আছি 17/2 অনন্ত হরিমিত্র রোড, নেদিয়ার পাড়া, কৃষ্ণনগর, নদিয়া। এখানেই আছে অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেটি প্রখ্যাত মিষ্টান্ন শিল্পী অধরচন্দ্র দাসের কনিষ্ঠ পুত্র পতিত পাবন দাস প্রতিষ্ঠিত। প্রায় ওই 1366 বঙ্গাব্দ তদীয় পুত্র অনুপম দাসের প্রকৃষ্ট প্রযত্নে সঞ্চালিত। এনারা সরপুরিয়া ও সর ভাজার জন্যই বিখ্যাত। এই দোকানটি দেখতে ছোট হলেও দোকানটিতে লম্বা লাইন দিয়ে কিন্তু এখানে মিষ্টি কিনে থাকেন। আর মিষ্টি প্রেমীদের জন্য এই জায়গাটি হচ্ছে একটি স্বর্গ, কারণ এখানে আমি যেটা দেখলাম যে বাইরে থেকে বিশাল লম্বা একটা লাইন, আর সেই লাইনে দাঁড়িয়ে কিন্তু সবাই ধৈর্য সহকারে নিজেদের মতন কেনাকাটা করছেন। আর এনারা কিন্তু সকাল থেকেই দোকান খুলে দেয়, সকাল 10টা থেকে, আর সন্ধ্যের মধ্যে দোকান বন্ধ করে দেন। তোমরা কারা কারা কৃষ্ণনগর থেকে এই ভিডিওটি দেখছো একটি কমেন্ট করে জানিও তো। আর এখানে আমাদের মিষ্টিও প্রায় প্যাকিং হয়ে গিয়েছে। মিষ্টিটা একটা বড় প্রায় কেকের সাইজেই হয়, দিয়ে ওটাকে এইভাবে পিস পিস করে কেটে এনারা ওয়েট করে তারপরে বিক্রি করেন, কারণ ওয়েট হিসেবে এখানে দাম আছে। তো এই হচ্ছে অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান, সরপুরিয়া সর ভাজার জন্য বিখ্যাত। পাল্টা মেনশন করাই আছে। এতটাই বিখ্যাত দোকান যে এখন সন্ধে এই যে 6:30 বাজতে যায়, আর এখনই ওনাদের সরপুরিয়া শেষ। আর প্রচুর লাইন ছিল দোকানটি। এটা কি? এটা সর ভাজা, সরপুরিয়া। আচ্ছা, এটা হচ্ছে সরপুরিয়া। সর ভাজাটা শেষ হয়ে গেছে, খেয়ে দেখি একটুখানি।
এই যে আমি নিয়ে নিচ্ছি হাতে। 320 মানে 640 টাকা কিলো। কিলো ফাক আমাদের তো রাবিও তো 600 টাকা কিলো। দারুণ খেতে, হ্যাঁ দারুণ খেতে। হ্যাঁ মুখে একদম নিলে একদম মানে সেই কিরকম বলবো, হ্যাঁ একটু মাখা সন্দেশের মতন কিছুটা, আবার কিছুটা সেই নামেই তো, যেমন নামটাই তো বোঝা যাচ্ছে না, সরপুরিয়া। আর এই সরপুরিয়াটার রেট হচ্ছে 500 গ্রামের দাম হচ্ছে 320 টাকা। এটা হচ্ছে সরপুরিয়া। আর সর ভাজাটা ওনাদের শেষ হয়ে গেছিল, আর এটাই সন্ধেবেলা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায় দোকানটি। তারপরে আমরা সরপুরিয়া খেতে খেতে বাড়ির পথে রওনা দিলাম। তো আজকের যাত্রাটি এই পর্যন্তই। তো আজকের এই পুরো যাত্রাটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।